আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কৃষ্ণবর্ণ নির্দের ঘন বর্ষণের ঝুম শব্দ স্পষ্ট, বৃষ্টির পানিতে টইটুম্বুর পিচ ঢালা পথ, পরিবেশ ঝাপসা, টিনের চালে বৃষ্টি পড়ার শব্দে মুখরিত চারপাশ, নিষেধাজ্ঞা ভেঙে বৃষ্টির এক ফোঁটা পানিও কিশোরীর শরীর স্পর্শ করতে পারেনি। বৃষ্টির পানি পড়ার আগেই মাথার উপর ছাতা ধরে না দেখা আগন্তুক হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গিয়ে দোকানের ছাউনির নিচে দাঁড় করিয়ে দেয়। বৃষ্টির পানি ছিটকে পড়বে বলে গায়ের সামনে ছাতা বসিয়ে দেয় লোকটা। অননখানি চোখে পড়তে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় চৈতি। কিয়ৎক্ষণ মানুষটার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ভ্রু নাচিয়ে মুচকি এসে চৈতির দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছাড়া একা তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দিতাম না আমি, তাই তো বৃষ্টি শুরু হওয়ার খানিক পূর্বেই চলে এসেছি। ম্যাজিক দেখেছো পিচ্ছি? বলে হাসলো প্রহন। কণ্ঠনালীতে কথা আটকে গেল চৈতির। আরো এক দফা অবাক হলো সে। মনে মনে ভাবলো, মনের কথা বুঝলো কি করে উনি? কিন্তু মুখ ফুটে একটা শব্দও বের হলো না। এই মানুষটাকে কাছ থেকে দেখার তীব্র তৃষ্ণার্ত নেত্রপল্লব যেন প্রশান্তিতে শুধু চেয়েই রইল। চৈতিকে এমন ডেব ডেব করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুচকায় ফেললো প্রহন। তার কাছ থেকে কিছুটা সরে এসে বলল, আমি আশায় খুশি হওনি তুমি? চৈতি বলল, খুশি না মানে? আমার তো লাফাতে ইচ্ছে করছে। মনের কথা মনেই রইল, মুখ ফুটে বলা হলো না। প্রহনের দিক থেকেই চোখ সরিয়ে নিল চৈতি। স্থিরকণ্ঠে বলল, আপনি যে আজ আসবেন বলেননি তো? কোমরে দুই হাত রেখে বাইরের বৃষ্টির পানির দিকে তাকিয়ে গাল ফুলিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো প্রহন। রাস্তায় জমে থাকা পানির দিকে তাকিয়ে বলল, আমি নিজেই জানতাম না যে আজ আসবো। প্রহনের দিকে ভ্রু কুচকে তাকালো চৈতি। বুঝতে না পেরে বলল, মানে? ঘাড় ঘুরিয়ে চৈতির মুখের দিকে তাকিয়ে প্রহন জবাব দিল, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বাড়িতে আসার জন্য ইচ্ছে করছিল খুব, ছুটি তো সহজে পাওয়া যাবে না, তখন একটা শয়তানি বুদ্ধি উদয় হলো, ওটাই প্রয়োগ করে বাড়িতে চলে এসেছি। চৈতি বলল, সেটা আবার কেমন বুদ্ধি? প্রহন বলল, রাত প্রায় তখন 2টা, সিও স্যারকে ফোন করে বললাম, স্যার আমার আম্মু খুব অসুস্থ, আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে, আমি তার একমাত্র ছেলে, তাই আমাকে দেখতে যাচ্ছেন খুব। প্রহনের কথা শুনে থ হয়ে যায় চৈতি। মনে মনে বলল, কি মারাত্মক মিথ্যা বলেন উনি। চৈতি বলল, আপনার এমনটা বলা উচিত হয়নি। প্রহন বলল, জানি, কিন্তু মাঝে মাঝে বলতে হয়, তুমি দ্রুত বড় হয়ে যাও, তাহলে আর বলতে হবে না। প্রহনের অধর জুড়ে শয়তানি হাসি। চৈতি বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, এজন্যই আব্বু আমাকে নিতে আসেননি। প্রহন বলল, আমার পিচ্চি বউকে আমি নিয়ে যাব, আব্বুর এসে কাজ নেই, আমি বারণ করে দিয়েছিলাম। প্রত্যুত্তরে চৈতি আর কিছু বলল না, চুপ করে বৃষ্টি পড়া দেখতে লাগলো। দুজনেই চুপচাপ, যেন নীরবতা পালন করছে। প্রহন কি বলবে বুঝতে পারছে না, অথচ সারা রাস্তায় বসে বসে কত শত কথা জমিয়ে রেখেছিল প্রেয়সীকে উৎসর্গ করে বলবে বলে। বৃষ্টি থামার অপেক্ষায় আছে পথচারীরা। হুটহাট এমন অসময়ে বৃষ্টিতে অনেকেরই সমস্যা ঘটে যায়। ছাতা থাকে না সাথে, গুরুত্বপূর্ণ কোনো কাজেও যাওয়া যায় না বৃষ্টির জন্য। প্রহনের মতো সব প্রেমিকরা কিন্তু বৃষ্টি প্রেমী না। অনেকের অপছন্দের তালিকায় নাম লেখা আছে বৃষ্টির। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি পড়া কমে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই অনেকে রাস্তায় নেমে পড়লো। সিএনজি ডেকে নিল প্রহন। চৈতিকে ভেতরে বসিয়ে দিয়ে সেও নিজে চৈতির পাশে গিয়ে বসলো। তারপর বলল, আপনি কতদিন থাকবেন? প্রহন বলল, আম্মু যতদিন হসপিটাল থেকে বাড়িতে না আসে ততদিন। চৈতি বলল, তার মানে আপনি আরো মিথ্যা বলবেন? প্রহন বলল, কিছুই করার নেই। চৈতি বলল, অদ্ভুত তো, মিথ্যা বলা পাপ, আপনি জানেন না? প্রহন বলল, জানি। চৈতি বলল, তাহলে? প্রহন বলল, এত প্রশ্ন করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? সবকিছু তোমার বুঝতে হবে না। প্রহনের কথায় খারাপ লাগলো চৈতির, সাথে রাগ অভিমানও হলো। মনে মনে বলল, বললাম না কথা, করলাম না প্রশ্ন, কি হবে? কিচ্ছু না, আমার সাথে কথা বলতে আসুক শুধু, একদম কথা বলবো না। গাল ফুলিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো চৈতি। প্রহন চৈতির দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল, থুর, শুধু শুধু বকলাম মেয়েটাকে। আর এদিকে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে ব্যস্ত চৈতি। স্কুল থেকে ফিরে টাটকা একটা গোছল না করলে শরীরটা কেমন মেজমেজ করে চৈতির। মেঘের বর্ষণের পর অন্তরিক্ষ পরিষ্কার, শহর জুড়ে আবারও আদিত্যের প্রখর তেজ পড়েছে। কমলা রঙের এক চিলতে রোদ এসে লুটোপুটি খাচ্ছে বেলকনির দেয়ালে। প্রহন বেলকনিতে এসে অবাক হলো। প্রহন বলল, বাহ, পিচ্ছি দেখছি গাছপ্রেমী। চৈতি কোনো আগ্রহ দেখালো না প্রহনের কথাই, সে নিজের কাজে ব্যস্ত। প্রহন আবারও বলল, যাক, আমার বউটা আমার মতো গাছ ফুল ভালোবাসে। জানো পিচ্ছি, আমি যখন বাড়িতে থাকতাম তখন বেলকনির ছাদ আর গাছে ফুলে ভরপুর থাকতো। প্রহনের কথা সে পাত্তা না দিয়ে বেলকনি থেকে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে মাথায় কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এতদিন দূর থেকে অভিমান করা হয়েছে, আজ না হয় কাছ থেকে অভিমান করা হোক। প্রেমিক পুরুষ কি করে সেই অভিমান ভেঙে চুরমার করে দিয়ে প্রণয়ের চাদরে জড়িয়ে নিবে সেটাই দেখা হোক। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে মুচকি হাসলেন। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন, কিরে, মুখটাকে এমন বাংলার 5-এর মতো করে রাখলি কেন? চৈতি ডাইনিং টেবিলের উপর রাখা ঝোঁক থেকে গ্লাসে পানি ঢেলে চেয়ারে বসলো। 3 ঢুক পানি খেয়ে বলল, মাথা ব্যথা করছে একটু, তাই আর কি। মিসেস ইয়াসমিন আর কিছু বললেন না। প্লেটে খাবার বেড়ে চৈতির দিকে এগিয়ে দিলেন। কণ্ঠস্বর উঁচু করে প্রহনকে ডাক দিলেন। তারপর বললেন, প্রহন, খেতে আয়। সেই যে আসলি, কিছুই তো খাসনি। প্রহন খায়নি কথাটা শোনার পর চৈতির খাবার মুখে নিতে ইচ্ছা করলো না। মন সাই দিল না, কেন দিল না তা সে জানে না। চৈতির ইগনোরে প্রহনের বুঝতে অসুবিধা হয় না যে তার কথা এখন মেয়েটা রাগ হয়েছে। সামান্য একটা কথায় একেবারে কথা বলাই বন্ধ করে দিল। ইস, কি ঝালমরিচ রে বাবা।
আর এদিকে ছাদের গাছগুলো প্রাণ ভরে বৃষ্টির পানি খেয়েছে। বৃষ্টিটা এক প্রকার উপকার করলো চৈতির, কষ্ট করে আজ আর পানি দিতে হবে না। মাথাটা ধরেছে, বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে চৈতি, তার পাশে গালে হাত দিয়ে বসে আছে প্রহন। তারপর বলল, ওই পিচ্ছি সরি। প্রহনের সরি শুনে চোখ বন্ধ করে ফেললো চৈতি, নিজেই বকবে আবার নিজেই সরি বলবে, যত সব ঢং। প্রহন বলল, আরে পিচ্ছি টিয়া পাখি এমন রাগ করতে নেই। চৈতি শুনেও না শোনার ভান করে শুয়ে আছে। আজ যত যাই বলুক না কেন সে টু শব্দটিও করবে না। প্রহন বলল, দেখো পিচ্ছি, আমি সেই কত দূর থেকে কত মিথ্যা কথা বলে বাড়িতে আসলাম, আর তুমি এমন রাগ করে শুয়ে থাকলে কিন্তু হবে না। চৈতির কোনো সারা শব্দ নেই। প্রহন কিয়ক্ষণ চৈতির মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে রুম থেকেই চলে গেল। নিজের চেয়ে বেশি কম বয়সী মেয়েকে বিয়ে করলে এই এক সমস্যা, কিছুই বলা যাবে না, অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে। মিসেস ইয়াসমিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে মাকে কয়েকবার ডাক দিল প্রহন, কিন্তু মিসেস ইয়াসমিনের কোনো সাড়া পেলেন না। খুশি হলো সে। রেদওয়ান চৌধুরী বিকেলের সময়টাতে বইয়ের ভেতরে ডুবে থাকেন, তাই আর তাকে ডাকলো না প্রহন। চটজলদি রুমে এসে বিছানার উপর থেকে চৈতিকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ছাদে চলে গেল। সবকিছু এত দ্রুত ঘটলো যে চৈতি কিছুই বুঝে উঠতে পারলো না। চৈতিকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। চৈতি মনে মনে বলল, আজব মানুষ তো। প্রহন বলল, কি হয়েছে, এত সামান্য কথা এত রাগ করতে হয়? মুখ ফিরিয়ে নেয় চৈতি। সে রাগ করেছে, ভীষণ রাগ। কেন এমন করে বলবে? একটাই অভিযোগ তার, আসলে প্রিয় মানুষগুলোর সামান্য কড়া কথায় অভিমান জমে যায় আমাদের মনে, খারাপ লাগে, কষ্ট হয়। প্রহন আবারও বলল, আমার সাথে কথা বলবে না তো? ঠিক আছে বলো না, আমি আজ রাতে আবার ফিরে যাব, আর বছরেও আসবো না। প্রহনের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন করে উঠলো চৈতির। মুখ ফুটে বলেই ফেললো, আপনি নিজ থেকেই বকবেন, নিজ থেকেই রাগ ভাঙাতে চাইবেন কেন? চৈতির কথা শুনে প্রহন চৈতির কোমর জড়িয়ে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠলো চৈতি। আলতো করে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দিল। প্রহনের স্পর্শ পেতেই নেত্রপল্লব কুচকে ফেললো চৈতি। চৈতির লাজুক অননের পানে চেয়ে জোর গলায় বলল, তোমাকে যখন ইচ্ছে বকবো, যখন ইচ্ছে রাগিয়ে দিব, যখন ওই মন চাইবে রাগ ভাঙাবো। ইচ্ছে হলে অনেকটা কাছে পাবো, আবার ইচ্ছে হলে অনেকটা বেশি দূরে সরে যাব। ইচ্ছে হলে ভালোবাসবো, ইচ্ছে হলে আদর করব, মন চাইলে কষিয়ে একটা চড় দিব। যখন ওই মন চাইবে তখন ওই কপালে গাঢ় চুমু দিব, কারণ তুমি শুধু আমার, একান্তই আমার, বুঝেছো বউ? আর এদিকে বৃষ্টির পরে পরিবেশ স্নিগ্ধতায় ছেয়ে আছে। পশ্চিম দিগন্তে আদিত্য প্রায় ডুববে ডুববে। মেহেদিরাঙ্গা আম্বর দেখলে যেন এক নেত্র জড়িয়ে যায়। দক্ষিণা বাতাসে কিশোরীর চুলগুলো উঠছে। ছাদের রেলিং এর উপর বসে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে চৈতি। চৈতি পরে যেতে পারে বলে চৈতির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে প্রহন। চৈতি ঊর্ধ্বদৃষ্টি চেয়ে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আপনি অনেক ভয়ঙ্কর কথা বললেন, যা শুনলে আমার বুকের বাঁ পাশে ধক করে ওঠে। চৈতির কথা শুনে হাসলো প্রহন। চৈতিকে রেলিং এর উপর থেকে নামিয়ে দিয়ে বলল, আমি সার্থক। প্রহনের উত্তর শুনে ভ্রুজোড়া কচকে গেল চৈতির। বুঝতে না পেরে বলল, মানে? প্রহন বলল, মানে বড় হও, বুঝতে পারবে, এখন নিচে চলো, সন্ধ্যা হয়ে আসছে। চৈতি আর কিছু বলল না, জানতেও চাইল না, কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছে বক বক করে মাথা নষ্ট করলেও প্রহন কিছুই বলবে না, নিজ থেকে বুঝে নিতে বলবে, জানা আছে চৈতির। প্রহন ছাদ থেকে নামার আগে চৈতি নেমে পড়ে। ড্রয়িং রুমে সোফায় বসে চা খাচ্ছেন রেদওয়ান চৌধুরী। চৈতিকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিলেন। চৈতিও মুচকি হেসে এগিয়ে যায় সেদিকে। রেদওয়ান চৌধুরীর পাশে বসে নিজ থেকে বলে, আব্বু, আপনাকে যে চকলেটের কথা বলেছিলাম ভুলে গেছেন তাই না? চৈতির কথা শুনে জিভে কামড় দিলেন রেদওয়ান চৌধুরী, যার অর্থ তিনি ভুলে গিয়েছেন। অপারগতা প্রকাশ করে বললেন, সরি মা, আমি ভুলে গেছি, বয়স বেড়েছে তো, বুড়ো মনের খেয়াল ছিল না। চৈতি মুচকি হেসে বলল, কিচ্ছু হবে না, আপনার ছেলের আছে না, উনি না হয় নিয়ে আসবেন। প্রহন সেই সময় সিঁড়ি বেয়ে সেদিকে আসছিল। চৈতির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলল, কি আনবো আমি? কিছু আনতে পারবো না। প্রহনের কথা শুনে মন খারাপ হয়ে গেল চৈতির। বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন তখন বিকেলের নাস্তা করছিলেন। চৈতির গুমরা মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, মলিন মুখে দাঁড়িয়ে আছিস কেন? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে মনকণ্ঠে বলল, না কিছু হয়নি। মিসেস ইয়াসমিন চৈতির দিকে এগিয়ে এলেন, তারপর বললেন, প্রহন কিছু বলেছে? চৈতি বলল, না, কি বলবে, বাদ দাও তো। মিসেস ইয়াসমিন বলল, ও বুঝতে পেরেছি, মা বাবার কথা মনে পড়েছে নিশ্চয়ই। চৈতি উত্তর দিল না, মাথা নিচু করে ফ্লোরে পায়ের আঙ্গুল ঘষতে লাগলো। বসার ঘর থেকে প্রহনের গলার স্বর শোনা যাচ্ছে। সে চিল্লিয়ে বলছে, এক কাপ চা দিয়ে যাও আমাকে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন। চুলার উপর থেকে চায়ের পাতিল নামিয়ে কাপে ঢেলে চা বানিয়ে দিলেন। চৈতির দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে মিসেস ইয়াসমিনকে বললেন, যা ওরে চাটা একটু দিয়ে আই। চৈতি মিসেস ইয়াসমিনের মুখের দিকে তাকিয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিল। যার জন্য পা বাড়াতেই মিসেস ইয়াসমিন পেছন থেকে ডেকে বললেন, চৈতি শুন। চৈতি থামলো। পেছন ফিরে মিসেস ইয়াসমিনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মিসেস ইয়াসমিন হাতের ইশারায় কাছে ডাকলেন চৈতিকে। চৈতি ভ্রুকুচকে এগিয়ে যায়। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রহন শুধু তোর জন্য আমাকে নিয়ে মিথ্যা বলে ছুটি নিয়ে বাড়িতে এসেছে। চৈতি বলল, জানি তো আমি মা, বলেছেন আমাকে, কিন্তু যে আমার জন্য আসছে তা জানতাম না। শেষের কথাটুকু অবাক হয়ে বলল চৈতি। মিসেস ইয়াসমিন বললেন, ওরে একটু সময় দিস মা, ওর কাছাকাছি থাকিস। মিসেস ইয়াসমিনের কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। চৈতি ভীতিকণ্ঠে বলল, আমি প্রস্তুত না ভালো মা। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন ভ্রু যুগল কুচকে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। মিসেস ইয়াসমিন কেমন করে তাকিয়ে থাকতে দেখে মাথা
নিচু করে ফেললো চৈতি। মিসেস ইয়াসমিন ফিক করে হেসে উঠলেন, হাসি যেন থামছেই না তার। চৈতি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রইল। মিসেস ইয়াসমিন কোন রকম হাসি থামিয়ে বললেন, মেয়ে আমার অনেক কিছুই বুঝে, কিন্তু মা আমি তো অন্য কিছুকে উদ্দেশ্য করে বলি নাই। আমি শুধু বলেছি প্রহনের পাশে থাকতে, ওর প্রতি একটু খেয়াল রাখতে, ওর কাছাকাছি থাকতে, ওর ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে। মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ল চৈতি। এক নিমিষের জন্য মনে হলো ফ্লোর ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যেত। মনে মনে সে নিজেকে ইচ্ছা মতন বকলো, ইস কি বলে ফেললাম, ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন হাসতে হাসতে বললেন, যা যা জলদি যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চৈতি দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইয়াসমিনের সামনে পড়লে লজ্জায় তাকাতে পারবে না। বসার ঘরে এসে দেখে কেউ নেই, রেদওয়ান চৌধুরীও নেই, প্রহণে নেই। চৈতি ভাবলো প্রহণ হয়তো রুমে আছে, তাই সে রুমে চলে গেল। রুমে এসে সে সত্যিই প্রহণকে দেখলো। প্রহণকে দেখলেই লজ্জা লজ্জা লাগছে কেন জানি, হয়তো তখনকার ঘটনায়। প্রহণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। চৈতি প্রহণের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। প্রহণ মুচকে এসে চৈতির হাত থেকে চায়ের কাপটা নেয়ার সময় চৈতির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার মুখ এত লাল কেন পিচ্চি বউ? একটার পর একটা কথায় লজ্জার মাত্রা বেড়ে যাচ্ছে শতগুণ। প্রহণের মুখে পিচ্চি বউ ডাকটা শুনে মুখের লালাপ আভা বেড়ে গেল আরো কয়েক গুণ। চৈতি বলল, শুনুন আপনি এইসব নামে ডাকবেন না আমায়। চৈতির কথা শুনে ভ্রু কুচকে গেল প্রহণের। চায়ের কাপটা ড্রেসিং টেবিলের উপর রেখে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো প্রহণ। অভাবিত রূপে প্রহণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে চমকে উঠলো চৈতি। প্রহণ এগিয়ে গেলে সে পিছিয়ে যায়। যেতে যেতে একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় চৈতি। তারপর বলে, দেখুন আপনি এইভাবে এগোবেন না, হৃদয়ের স্পন্দনের গতি বেড়ে মরে যাব আমি। কথা আটকে আটকে বলল চৈতি। প্রহণ তার পাশের দেয়ালে হাত রাখতেই কেঁপে উঠে চোখ মুখ খিচে ফেললো চৈতি। চৈতির মুখের দিকে তাকিয়ে ঠুট কামড়ে হাসে প্রহণ। মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছে গুজে দিল আলতো করে। প্রহণের আলতো স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় চৈতির। কান গরম হয়ে গেল। লজ্জার লালাপ আভায় আচ্ছা দিতে হলো নবীনা কিশোরীর অননখানি। চৈতির লজ্জায় নুয়ে পড়া মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে প্রহণের। চৈতিকে আরো এক ধাপ লজ্জায় ফেলতে চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমার শয়তান মনে শয়তানি ইচ্ছে উদয় হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে গল্পটি? আজকের পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর প্লিজ অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।